সময়টা ১৯৮০ সাল। সামনে মুখ খোলার ধৃষ্টতা না থাকলেও ইন্ডাস্ট্রির অনেক পরিচালকই উত্তম কুমারকে এড়িয়ে চলতে শুরু করেছিলেন। অনেক চেনা মুখের অভিসন্ধি তাকে পাশ কাটিয়ে চলার এবং সুপ্রিয়া দেবীর হাসপাতালে ভর্তি, এই দুই মিলে ভারাক্রান্ত ছিল মহানায়কের হৃদয়। কিন্তু তবুও নিয়মমাফিক চালিয়ে যাচ্ছিলেন তার শুটিংয়ের কাজ। ২৩শে জুলাই তেমনই একটি দিন ছিল। সকাল সকাল স্নান সেরে পুজো অর্চনা করে শুটিংয়ে বেরোচ্ছেন। তার বেরোনোর সময় প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন সুপ্রিয়া দেবী। গাড়ির শেষ চিহ্নটুকু পর্যন্ত অপেক্ষা করতেন তিনি। গৌরী দেবীর সাথে মনোমালিন্যের পর উত্তম কুমার দ্বিধাহীনভাবে আশ্রয় নিয়েছিলেন সুপ্রিয়া দেবীর কাছে। সুপ্রিয়া দেবী যে তার অন্তরে সবটুকু উজাড় করে দিয়েছিলেন মহানায়কের জন্য, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এসব কথা ভাবতে ভাবতেই এগিয়ে গেলেন গাড়ির দিকে। এমন মুহূর্তে উত্তম কুমারের জীবনে আকস্মিক একটি ঘটনা ঘটে গেল। মৃত্যুর দিন পর্যন্ত সেই ঘটনা তাকে তাড়া করে বেরিয়েছিল। গাড়িতে উঠতে গিয়ে যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত, বাকরুদ্ধ। তার সঙ্গে ছিলেন প্রযোজক অসীম সরকার, তিনিও হতভম্ব। শুটিংয়ে যাওয়ার সময় গাড়িতে যে জিনিসটা ১৭ বছর ধরে তাকে রিলিফ দিয়ে এসেছে, আজ তা উধাও। তার প্রিয় টেপ রেকর্ডারটি চুরি হয়ে গিয়েছে। ভেঙে পড়লেন উত্তম কুমার। স্বজন হারানোর মতো আঘাত পেলেন তিনি। উত্তম কুমারের জীবনের ভাঙা গড়ার খেলায় এই টেপ রেকর্ডারটির অশেষ গুরুত্ব ছিল বলে জানা যায়। শুটিংয়ের আগে প্রতিদিন নিয়ম করে এই টেপ রেকর্ডারের কাছে মেলে ধরতেন তিনি। এত মন খারাপের মাঝেও সেদিন ওগো বধূ সুন্দরী ছবির ফ্লোর সেটে হাজির হয়েছিলেন। টেপ রেকর্ডারের চুরি যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারছিলেন না উত্তম কুমার। অন্যমনস্ক ছিলেন সারাটা দিন, খাওয়া দাওয়া ঠিকমতো করেননি। কিন্তু এই দিনই যে তার জীবনের শেষ শুটিং হবে সেটা কেই বা জানত। তার শেষ সংলাপ ছিল, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এই সংলাপ বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন মহানায়ক। অসুস্থ শরীরে বাড়ি এলেও নিজেকে বিছানায় ফেলে রাখেননি তিনি। বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে সেদিন রাতে তার বাড়িতে হাজির হন। মুখে অম্লান হাসি, যন্ত্রণার ছিটে ফোঁটাও নেই। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে যখন মাঝরাতে বাড়ি ফেরেন, ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর একেবারে শয্যাশায়ী। একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পাঁচটা ডাক্তারের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরের দিন অর্থাৎ ২৪শে জুলাই রাত ৮টা ৩২ মহানায়ক রঙ্গমঞ্চকে বিদায় জানান চিরদিনের জন্য। উত্তম কুমারের অসুস্থতা নিয়ে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল টলিউডে। নার্সিংহোম থেকে সোজা গিরিশ মুখার্জি রোডের বাড়িতেই নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ভিড় জমাচ্ছিলেন সাংবাদিকেরা। বেশিক্ষণ চাপা রাখা যায়নি মহানায়কের মৃত্যুর খবর। ২৫ তারিখ ভোরবেলায় সে খবর ছড়িয়ে পড়ল মহানগর তথা গোটা ভূভারতে। বাঙালির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ভক্তদের বাঁধ ভাঙা আবেগ ভাসিয়ে দিল গোটা মহানগরকে। উত্তম কুমারের এভাবে চলে যাওয়ায় পরিচালক সত্যজিৎ রায় সেদিন বলেছিলেন, উত্তম কুমারের মতো আর কোনো নায়ক হবে না। তার অভিনয়ের দক্ষতা রয়েছে, ক্ষমতা রয়েছে দর্শককে টেনে রাখার। শোক বিহ্বল সুচিত্রা সেনের কথায় তিনি মহান, তাকে ঠিকমতো আবিষ্কার করা যায়নি। ২৫০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। বহুমুখী চরিত্রে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। নায়ক হিসেবে যখন তার গ্রহণযোগ্যতা চূড়ায়, তখন খলনায়ক কিংবা বাবার চরিত্রে অভিনয় করতেও পিছু পা হননি তিনি, এবং তাতেও দারুণভাবে সফল হয়েছেন। বাঙালির জীবনে মহানায়ক হয়েও অনাবিষ্কৃতই থেকে গেলেন উত্তম কুমার। বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।